প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আশা করছি আপনারা সকলেই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের জন্যই তারকা কথনের এই সেটে আমরা প্রত্যেক দিনই হাজির হয়ে যাই আপনাদের পছন্দের শিল্পীদেরকে নিয়ে, আপনাদের পছন্দের সব মানুষজনকে নিয়ে। আজকেও তার ব্যতিক্রম ঘটছে না। দর্শক, আপনারা নিশ্চয়ই বোঝেন অভিনয় মানেই শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা নয়। অভিনয় মানে আসলে একটি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে লালন করে সেটিকে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা। আজকে আমাদের সেটে যিনি অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন, তিনি 90 দশকের শেষ ভাগ থেকে এখন পর্যন্ত তার সাবলীল অভিনয় শৈলী দিয়ে আমাদের হৃদয় জয় করে নিয়েছেন, আমাদেরকে মুগ্ধ করে চলেছেন। বিজ্ঞাপন চিত্র থেকে শুরু করে সিরিয়াল নাটক সবখানেই আসলে তিনি অনন্য, এবং তিনি যখন ক্যামেরার সামনে দাঁড়ান তখন আসলে তার চোখ কথা বলে, তার হাসি কথা বলে, এবং সেই হাসি দিয়েই, সেই অভিনয় দিয়েই, সেই সুনিপুণ দক্ষতার মাধ্যমেই তিনি আসলে বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে পৌঁছে গিয়েছেন। এবং তার অভিনয় বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি, একটি সিরিয়াল নাটক, এটা আমাদেরই গল্প, এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গল্প হয়ে উঠেছে। আপনারা চ্যানেল আয়ের পর্দায় এই ধারাবাহিক নাটকটি দেখছেন এবং মাত্র 22তম এপিসোডেই আসলে এটি এত জনপ্রিয় হয়ে উঠেছে। এটা আসলে টেলিভিশন থেকে আমাদের মোবাইল ফোন সবখানেই আমরা স্ক্রল করছি এবং দেখছি নাটকটি, এবং ভীষণ রকম আনন্দ পাচ্ছেন দর্শকরা, এবং দর্শকদের চাহিদা আসলে দিন দিন বাড়ছেই। কেউ কেউ চাইছেন এটি আসলে 1 ঘন্টার নাটক হোক, কেউ কেউ চাইছেন প্রতিদিন এটি প্রচারিত হোক। এরকম নানান ধরনের গল্প আমরা তার কাছ থেকে আজকে শুনবো। এটি আমাদেরই গল্প। এই গল্পের আরও কিছু গল্প আমরা শুনবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী, দীপা খন্দকার। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আপনি এত সুন্দর করে বলছিলেন যে আমার মনটা আরো ভালো হয়ে গেল যে কি সুন্দর করে বলছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের সেটে আসার জন্য। আমরা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু শুরুটা যেহেতু আমাদেরই গল্প দিয়ে করলাম, এটা আমাদেরই গল্পের কিছু অংশ আমরা দর্শকদেরকে সাথে নিয়ে একটু দেখে আসি শুরুতেই। দর্শক চলুন দেখে আসি এটা আমাদেরই গল্প, এই নাটকের ছোট্ট কিছু অংশ। আপনার ছেলেকে বলেন না কেন কিছু একটা করতে? করবে করবে সব করবে। চাচু ভাইজান, চা দিয়ে আপনারে। খাওয়ার ইচ্ছা, ওর উপরে দোষ চাপাচ্ছ কেন? নিজে গিয়ে খেয়ে নাও। দোষটা তোমার উপরেই চাপাবো। বাহ, চমৎকার একটি দৃশ্য আমরা দেখে আসলাম। এবং এই যে আপনাকে এবং আপনার সাথে যে ঘটনাগুলি ঘটছে, ফাতেমা চরিত্রটিকে আপনি ফুটিয়ে তুলছেন, এটা আমাদেরই গল্প। মোস্তফা কামাল রাজ তার পরিচালনায় চমৎকার একটি ধারাবাহিক নাটক। এখানে আসলে বর্তমান সময়ের যে নাট্যচর্চা বা বর্তমান সময়ের যে গল্প বলার ধরন, গল্পের গভীরতা, এই সব কিছু থেকে একটু আমরা অন্যরকমভাবে দেখছি নাটকটি। কেমন লাগছে আসলে এটা আমাদেরই গল্প এখানে কাজ করে? একটু শুরুতে আমার তো খুবই ভালো লাগছে। প্রথমত আমি বলবো যে হাঁপিয়ে উঠছিলাম যে আশেপাশে যখন দেখছিলাম যে বাজে শব্দ, বাজে মানে বাজে বলতে আমি বলবো যে শ্রুতি মধুর না, বা যে ধরনের ডায়লগ শুনে মানুষ এম্বারেস হয়, সবার সামনে হয়তো সেই ডায়লগগুলো শোনা যায় না, ফ্যামিলির একসাথে বসে সেই নাটকগুলো দেখা যায় না, পরিবারের যদি বাচ্চারা পাশে থাকে তখন ওই শব্দগুলো শুনলে নিজের কাছে আনইজি ফিলিং হয়। সেই নাটকগুলো দেখতে দেখতে আসলে একদমই বোর হচ্ছিলাম, এবং যখন ওই ধরনের নাটক থেকে অনেক সময় অফার আসছিল তখন মনে হচ্ছিল যে না, আমি আসলে ওইরকম কাজ করতে চাই না, কারণ এই ধরনের ডায়লগ আমি দিতে চাই না। গালিগালাজ করা এগুলো ঠিক আছে, আমরা অনেকেই মনে করে যে এটা আমাদের লাইফের পার্ট, ফাইন, এটা লাইফের পার্ট, বাট ওই পার্ট মাঝখান দিয়ে আমি যেতে চাই না, কারণ ব্যক্তিগত জীবনে আমি কখনো গালি দেই না বা দিতে পছন্দ করি না, আমার সামনে কেউ দিলেও আমি পছন্দ করি না, বা ব্যাড ওয়ার্ড ইউজ করে অনেক সময় মানুষ ফান করে, সেটা আমি একদমই পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত চয়েস। সো নাটকেও যখন ওই জিনিসগুলো আসে তখন সেটা আমার কাছে মনে হয়েছে যে না, আমি এরকম চাই না। তো তারপর যখন রাজের সাথে কাজ শুরু হলো, প্রথম একটা 1 ঘন্টার নাটক দিয়ে আমি রাজের প্রথম কাজ করলাম। তো ওটা খুবই মিষ্টি একটা গল্প ছিল, অনুতপ্ত। তখন রাজ ডিসকাস করছিল যে একটা সিরিয়াল করতে চায়, টোটালি পজিটিভ ভাইব নিয়ে, একদম ফ্যামিলির গল্প হবে, ফ্যামিলির সবাই অনেক ফ্যামিলি ভ্যালু করছে, রেসপেক্ট দিচ্ছে একজন আরেকজনকে, এই ধরনের বিষয়গুলো ও দেখাতে চায়।
যে সব সময় দেখা যায় যে আমরা আশেপাশে দেখছি যে ঝগড়া করছে বা ননদ ভাবি থাকলেই দেখা যায় যে একজন একজনকে পছন্দ করছে না, এরকম ব্যাপারগুলো সাধারণত আমরা সিরিয়ালে দেখে থাকি। তো রাজ বলছিল যে এটার বাইরে গিয়ে আমরা পজিটিভ কিছু দেখাতে চাই। তো আমার কাছে শুনে ভালো লাগলো যে হ্যাঁ আসলে এরকম করা যায়। যেমন এই নাটকে আমরা দেখেছি যে বাসায় ঢুকে বাবা মাকেও সালাম দেয়া, নর্মালি কিন্তু আমরা দেখা যায় যে বাবা মাকে সালাম দিই না, আমরা হয়তো অপরিচিত মানুষদেরকে সালাম দিচ্ছি কিন্তু বাবা মাকে দিচ্ছি না, বা বড়দেরকে বাসায় ক্লোজ রিলেটিভদের মধ্যে কিন্তু দেয়াটা হয় না। তো ও বলল যে না আমরা এটা করি, দেখি কেমন হয়। তারপর এই নাটকের কাজটা শুরু হলো এবং 2টা এপিসোড অন এয়ার হওয়ার পরে আমি বলবো যে এত বেশি রেসপন্স আমরা পাচ্ছি এবং সবাই এত পছন্দ করছে যে এত সুন্দর, এত সফিস্টিকেটেড, এত সফট সুদিং একটা নাটক, মানে যে কারো খুব ছোট বাচ্চারাও একদম, বসে বসে একদম। দেখছে। বাবা মা দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দেখছে, বয়স্করা দেখছে, এবং কত কত মানুষ যে আমাকে রেসপন্স করছে, বলছে যে এত ভালো লাগছে। ফেসবুকে তো আছেই, দেশের বাইরে গেলে বা কোথাও বাসার বাইরে কোথাও গেলে, মার্কেটে গেলে প্রতিটি মানুষ মানে আমি বিশ্বাস করতে পারি না যে এই সময়ে এসে, যেমন এখন তো আসলে আমাদের জেনারেশনে যারা কাজ করছে তাদের মোটামুটি কাজ নাই বললেই চলে, বা আমাদের আসলে অনেক, কারণ আমাদের এখন একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, আমরা এখন আর নায়িকা ক্যারেক্টার করতে পারি না, আমাদের একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে হয়, সেই ধরনের ক্যারেক্টার সব নাটকে থাকে না। তো এখন এই নাটকটা করার পরে সেদিন একটা বিয়েতে গেছি, মানে আমাকে রীতিমতো মানুষ জড়িয়ে ধরে হাত দিয়ে চেপে চেপে ধরে, বয়স্ক মানুষরা, মানে এত মনটা ভরে যায় তখন, যে মনে হচ্ছে যে এত চেপে চেপে ধরে আমাকে আদর করছে যে আপনাকে একটু ধরি, আপনাকে ধরলে একটু মনটা ভরে যাবে, এরকম করছে। বাহ, মানে খুবই চমৎকার। খুবই এবং ভালো এটির লাগছে। মাধ্যমে আসলে প্রমাণ হচ্ছে যে ভালো কাজ সবসময় দর্শকরা গ্রহণ করেন এবং সবসময় প্রশংসিত হয়, সেটি আসলে আমরা বুঝতে পারছি। এবং এটি আসলে এত সুদিং একটা নাটক, মানে এখন তো সবকিছু পার্সোনালাইজড হয়ে যাচ্ছে ওটিটির কাজগুলির কারণে বা নানান ধরনের কন্টেন্টের কারণে, দর্শকদের মধ্যেও একটা বিভাজন এসেছে, এক একজন এক এক ধরনের কাজ দেখতে পছন্দ করছে। মানে যতই আমি বলবো যে যতই অন্য ধরনের কাজ দেখতে পছন্দ করুক না, এখন অনেক ভায়োলেন্স, যেমন মুভি যখনই আমরা দেখি অনেক ভায়োলেন্স থাকে, তারপর ওটিটির অনেক প্রোডাকশন থাকে যে থ্রিলার বলতে গিয়ে দেখা যায় যে অনেক খুব মানে ওইটাও এক ধরনের মেন্টাল প্রেশার পড়ে যায়, যে এরকম তারাও কিন্তু যখন এরকম একটা সুদিং ব্যাপার, এরকম একটা নাটক দেখছে যে খুবই সুন্দর একটা গল্প, খুবই পরিবার নিয়ে বসে একদম, দেখার একদম। মতো, তারাও এটা পছন্দ করছে। আসলে হয় না যে আমরা যতই ব্ল্যাক কফি খাই, ফাইনালি কেউ যদি একটু মিষ্টি মুখে দেয়, মিষ্টিটা কিন্তু সবার ভালো লাগে একদম, তখন, একদমই এরকম তাই। একটা ব্যাপার। সত্যি, এবং এটি আসলে সকলের পরিবারের গল্প হয়ে উঠেছে বাংলাদেশে। এখন সেই জায়গাটা থেকে আমরা দেখছি এখানে কিন্তু মানে দুই প্রজন্মের অভিনয় শিল্পীরা কাজ করছেন। আমরা সুনেরা বিনতে কামালকে দেখেছি, আমরা একই সাথে খায়রুল বাশারকে দেখছি, কেয়া পায়েলকে দেখছি, এবং একই সাথে আপনাকে দেখছি, মনিরা মিঠুকে দেখছি, এরকম সেই প্রজন্মের নাদের ভাই আছে, হ্যাঁ, নাদের চৌধুরীকে দেখেছি। এই যে একটা মিক্সিং, দারুণ মিক্সিং, এবং এখানে এই যে অভিনয় শৈলীর মাধ্যমে গল্পটাকে ফুটিয়ে তোলা, এই প্রজন্মের সাথে যখন কাজ করছেন তখন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি বলবো এই জন্য যে আমরা এটা 4-5 মাস হয়ে গেছে এই কাজটা আমরা করছি, প্রত্যেক মাসে আমাদের 7-8 দিন 10 দিনের মতো একটা লট থাকে। তো কাজ করতে গিয়ে দেখা গেছে যে আমাদের একটা পরিবারের মতো হয়ে গেছে। যখন সুনেরার সাথে কাজ থাকে, বা আমার সাথে তো কেয়া পায়েল বা খায়রুল বাশার, ওদের কাজটা একটু বেশি থাকে, কারণ আমরা একই ফ্যামিলির গল্পটা পোর্ট্রে করছি, মিঠু আপার সাথে কাজ বেশি থাকে। তো প্রচুর গল্প হয়, নাদের ভাইয়ের সাথে দেখা যায় বসে ঘন্টার পর ঘন্টা অনেক বিষয় কথা হচ্ছে, শেয়ার করা হচ্ছে, মিঠু আপার সাথে অনেক কথা শেয়ার করা হয়। কেয়া পায়েল ছোট একটা মেয়ে, ওরা দেখা যায় যে অনেক সময় অনেক গল্প, অনেক কিছু শেয়ার করে, বা অনেক কিছু জানতে চায়, অনেক অ্যাডভাইস চায়, লাইফ নিয়ে অ্যাডভাইস চায়। ভালো লাগে তখন যে খুব সুন্দর একটা পরিবেশ ওখানে আমাদের থাকে। সেটা আসলে একটা পরিবারের গল্প হয়ে উঠেছে ব্যক্তিগত জায়গা থেকেও। এবং এটা আসলে নিজের পরিবারের সাথে কতটুকু কানেক্ট করতে পারছেন দীপা খন্দকার?
নিজের পরিবার আসলে প্রত্যেকটা পরিবারেই তো আসলে এরকম মানুষ থাকে, একদম। দেখা যায় যে এরকম বড় ছেলেটাকে নিয়ে যে ক্রাইসিস একটা মোমেন্ট, এটাও অনেক ফ্যামিলিতেই থাকে। তারপর মাটাকে যেরকম দেখানো হয়েছে আসলে সে তার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তাকে অনেক সময় রুড হতে হয়। তো এরকম তো হচ্ছে, যেমন আমার শ্বশুর বাড়িতে আমি অলমোস্ট জয়েন্ট ফ্যামিলি বলা যায় আমার সো আমি অনেক বছরই একসাথে ছিলাম, এখন আমরা পাশাপাশি থাকি। সো আমার ননদ, আমার শাশুড়ি, ওদের সাথে আমার খুব ভালো রিলেশন। তো ওরা প্রত্যেকদিন বসে এই সিরিয়ালটা দেখে আচ্ছা। এবং আমার ননদ সারাক্ষণ বলতে থাকে যে ভাবি দেখো আম্মা আম্মার মতো করছে, যে মিঠু আপা একদম আম্মার মতো করছে, যে তেল খরচ হলো কেন, এই হলো কেন, ওই হলো কেন, মানে আমার শাশুড়ির সাথেই আমরা হয়তো এটা নিয়ে ফান করছি যে মা এটা করে। তো আমি আবার আমার ননদকে বলি আমি যে আমাদের ফ্যামিলির ফাতেমা হচ্ছে তুমি হচ্ছে আমাদের ফ্যামিলির ফাতেমা। তো এরকম এগুলো নিয়েও হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতেই আসলে এই ধরনের থাকে। তো আমার কাছে যেটা সবাই অনেক লিখছেও ফেসবুকে, যেটা মনে হয় যে নর্মালি আমাদের যখন বিয়ে শাদী হয় দেখা যায় যে শ্বশুর বাড়িটাকে একটু নেগেটিভ দেখানো হয় ম্যাক্সিমাম নাটকেও, কিন্তু মানুষের নাটকে সিনেমায় দেখাতে দেখাতে না আমাদের মেন্টালি আমরা সেট করে ফেলি যে শ্বশুর বাড়ি মানেই নেগেটিভ, শাশুড়ি সবসময় খারাপ করবে, বা ননদ মানেই সে নেগেটিভ হবে, এই ধরনের কিন্তু দেখানো হয় অনেক বেশি। সো এই গল্পটা টোটালি উল্টো দেখানো হয়েছে, যে ননদ আর ভাবি অন্য সবার সাথে হয়তো রুড হলেও ননদের সাথে কিন্তু তার চমৎকার একটা রিলেশন, মানে সে কিন্তু তার ননদকে কেউ বাজে কথা বলছে এটা কিন্তু সে সহ্য করতে পারছে না, বা সে ননদকে কোনো কথা শোনাচ্ছে না। তো এই যে প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় যে নাটক দেখেও আমার মনে হয় যে মানুষের মনে একটু হলেও এই জিনিসটা এফেক্ট করবে। এবং একজন একজনের সাথে যে আপনি বললেন আপনার পরিবারে যখন বসে এটা আমাদের এই গল্প দেখছেন তখন তারা কানেক্ট করতে পারছে, এটা ফাতেমা, এটা শাশুড়ি, এরকম কানেক্ট করছে, বা হচ্ছে অনেকে কিন্তু ইন্সপায়ারও হচ্ছে যে আসলেই তো জীবনটা তো এত সহজ করে দেখলেই হয়। মানে এই যে সবাই বসে জাস্ট মুড়ি আর চা খাচ্ছি, আমি জানি না ওই এপিসোডটা দেখানো হয়েছে কিনা, আমরা এরকম একটা সিন করেছিলাম যে ফ্যামিলির সবাই জাস্ট মুড়ি খাচ্ছে, মুড়ি মাখা খাচ্ছে আর চা খাচ্ছে। এটা সাধারণত নাটকে বেশি দেখানো হয় না, বা ছাদে বসে আমরা মুড়ি মাখা খাচ্ছি। তো খুব ছোট্ট বিষয়, কিন্তু এই যে ফ্যামিলি বন্ডিংটা, ফ্যামিলির সবাই বসে একসাথে একটু মুড়ি খাওয়া, কিন্তু গল্প করা, কথা বলা, একসাথে টাইম স্পেন্ড করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবন থেকে এখন উঠে যাচ্ছে। দেখা যায় যে মোবাইলের কারণে বলেন বা ব্যস্ততার কারণে বলেন, এই জিনিসগুলো কিন্তু এখন আর নাই। সবাই দেখা যায় আমরা পাশাপাশি বসে আছি ফ্যামিলির সবাই, হয়তো একজন টিভি দেখছে আরেকজন মোবাইল টিপছে, এরকম আরেকজন হয়তো হেডফোন লাগিয়ে গান শুনছে, ব্যক্তিকেন্দ্রিক জায়গাটা চলে আসে। হ্যাঁ, মানে কানেকশন কিন্তু নাই একজনের সাথে আরেকজন। তো এই নাটকটাতে আমরা ওই কানেকশনটা দেখানোর চেষ্টা করেছি, এবং আমরা আশা করছি এই নাটকটি আসলে বাংলাদেশে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে এবং ফেলবে, এবং এইটা যেহেতু দর্শকদের চাহিদা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, দিন দিন দর্শকরা দেখতে চাইছেন। কারণ ওই যে বললেন না আপনি যে আসলে ভায়োলেন্স দেখতে দেখতে আপনি নিজেও ভীষণ অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন, যে এই যে একটা সুইট একটা ব্যাপার দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায়, চ্যানেল আইতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই গল্প, এই ধারাবাহিক নাটকটি, এইটা কিন্তু আসলে সবার ভীষণ রকম ভালো লাগছে। একটু এবার বের হয়ে আসছে এটা আমাদের এই গল্প থেকে। ক্যারিয়ারে তো নানান সময় নানান ধরনের ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাওয়া হয়েছে। সেই শুরুটা হয়েছিল একটা বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে, তারপরে একসময় অনেক ব্যস্ততা, মাসে 30 দিনের 40 দিনের শিডিউল আপনার ছিল, এবং তারপরে কাজ কিছুটা কমিয়ে দেয়া, এবং এখন আবার চমৎকার একটি কাজ নিয়ে ফিরে আসা। গ্রাফটা আসলে এরকম মানে একেবারেই কখনো অনেক উপরে আবার কখনো একটু নেমে গিয়েছে। তো সেই জায়গাটা থেকে আসলে কি মনে হচ্ছে জীবনের এই অভিনয় জীবন যেটি আপনার, কোন সময়টা সবচেয়ে পিক মনে হয়েছে নিজের কাছে? আসলে পিক আর ডাউন বলে কিছু নাই আমার কাছে মনে হয় এটাই জীবন, এই যে গ্রাফটা আপ ডাউন, এটাই কিন্তু লাইফ। কারণ হচ্ছে সারাক্ষণ ওপরে কেউ থাকতে পারে না। আমার কাছে, আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীর কোনো মানুষের গ্রাফ এরকম স্ট্রেট হয় না। একদম, গ্রাফ মানেই হচ্ছে তাকে উঠতে হবে, নামতে হবে, একদম ওপরে কেউ বসে থাকতে পারে না। আর যে যত তাড়াতাড়ি ওপরে উঠবে সে তত তাড়াতাড়ি নিচে পড়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম আর কি। সেটা হচ্ছে আপনি যে কোনো ক্যারিয়ার বলেন না কেন, যে কোনো ক্যারিয়ারেই হোক না কেন। আর মেয়েদের লাইফটা তো একটু
একটু আসলে ডিফিকাল্ট, কারণ হচ্ছে মেয়েদেরকে অনেক কিছু করতে হয়। মেয়েদেরকে কিন্তু ট্রানজ্যাকশন পিরিয়ড অনেক বেশি হয় মেয়েদের ধরেন টাইমলি বিয়ে করতে হয়। মানে এটা আমি স্বাভাবিক নিয়মে বলছি, অনেকে হয়তো বলবে যে কেন বিয়ে করতে হবে, বা সেটা আলাদা ব্যাপার। আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং আমি বাঙালি একটা মেয়ে, এবং আমি খুব সিম্পল লাইফের কথাই বলবো। যে আমি চিন্তা করেছি আমার যখন 22-23 বছর, আমার ফ্যামিলি থেকে অনেক প্রেশার ছিল, বিয়ে করতে হবে, এবং আমরা জানি যে মেয়েদেরকে 30-র আগে বাচ্চা নিতে হয়। সো এই প্রেশারটা আমার একদম 22-23 বছর থেকে আমার মাথার মধ্যে ছিল। সো আমি জানতাম যে আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিয়ে করতে হবে, কারণ আমাকে 30-র আগে বাচ্চা নিতে হবে। বিয়ের কথা যখন আমরা শুনলাম, আমরা জানি এটার খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। আমরা একটু ছোট্ট করে বিয়ের গল্পটা শুনবো আমাদের দর্শকদেরকে সাথে নিয়ে। আসলে খুব ছোট্ট করে বিয়েটা খুব ছোট্ট করে হয়েছিল, কিন্তু গল্পটা অত ছোট আসলে না। আমাদের বিয়ে হয়েছে যিনি আমার হাজব্যান্ড শাহেদ আলী, ওর সাথে আমার পরিচয়ের 10 দিনের মাথায় আমাদের বিয়ে হয়। আমরা বিয়ে করি বললে ভুল হবে, কারণ আমরা একা একা বিয়ে করিনি, ফ্যামিলি নিয়ে বিয়ে করেছি। দুই ফ্যামিলির মতামতে বা দুই ফ্যামিলির সাথে নিয়ে। আমার বিয়ের দিনের আগ পর্যন্ত আমার ফ্যামিলির কেউ ওকে দেখেনি। বিয়ের স্টেজে প্রথম সবাই দেখেছে, এভাবে করে বিয়েটা হয়েছে আর কি। আর ওরা যেহেতু আমি অভিনয় করতাম, ওরা তো আগে টেলিভিশনে দেখেছে আমাকে। আর যখন আমাদের পরিচয়, তখন ওর বাসায় আমার শুটিং হয়েছে। আমার শাশুড়ি আমাকে বিয়ের স্টেজে প্রথম দেখেছে। আচ্ছা, তো বিয়ে করার আইডিয়া কোন দিক থেকে প্রথমে এসেছিল? বিয়ে করার আইডিয়া আসলে দুই তরফ থেকে, কারণ শাহেদ ওর ব্যাপার যেটা ছিল, ওর ভাই বোনদের বিয়ে হয়ে গেছিল, ওর ছোট এক ভাই এক বোনের বিয়ে হয়ে গেছিল, ও বিয়ে করবে না কখনোই, এরকম একটা ব্যাপার ছিল। পরে আমার সাথে আমরা জাস্ট 3-4 দিন কথা বলেছিলাম ফোনে। তো তারপরে একটা সময় আমাদের যিনি উকিল বাবা হয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, উনি বিয়ের প্রপোজালটা উনি বলল যে তোমরা বিয়ে করবা নাকি, বিয়ে করতে পারো। তা আমি বললাম যে ওকে, বিয়ে করতে পারি। কারণ আমার কাছে সবসময় না একটা ব্যাপার কাজ করতো আমার মাথায়, যে আমার ফ্রেন্ডদের অনেককেই দেখেছি যে যারা হয়তো অনেক বছর প্রেম করে বিয়ে করেছে কিন্তু সংসার টিকেনি। তার মানে হচ্ছে অনেক বছর প্রেম করা মানে তো অনেক কিছু দেখে শুনে জেনে তারপরে ওরা বিয়ে করেছে, টেকেনি। আবার অনেক ফ্যামিলিতে বাবা মা অনেক খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েছে, টেকেনি। তো আমি সব সময় বলতাম যে বিয়েটা আমার মনে হয় ভাগ্য। যদি টেকার থাকে তাহলে কিছু না দেখে বিয়ে করলেও টিকবে, আর যদি না টিকে তাহলে আসলে হাজার কিছু দেখলেও কোনো কিছু হবে না। অনেক সময় তো হয় যে রাজপুত্র দেখে বিয়ে দেয়, সেই রাজপুত্র ফকির হয়ে যায়, এরকমও হতে পারে। সো এইসব একটা মানসিকতা থেকে না আমি হুট করেই আমি বলেছি যে হ্যাঁ আমি বিয়ে করব, আমি ওকে বিয়ে করব। আচ্ছা, ফ্যামিলিতে রাত 1টার সময় ফ্যামিলিকে জাস্ট বলা, পরের দিন এনগেজমেন্টের কথা ছিল। পরের দিন গিয়াসউদ্দিন সেলিম বলল কেন এনগেজমেন্ট আর হবে, তাহলে আট করে ফেলি। ঠিক আছে। বিয়ের পরে আমি রিয়েলাইজ করলাম যে ওর নিকনেম সুজন, মানে সুজনকে বিয়ে করার পরে প্রথম আলো থেকে আমাকে ফোন করলো যে ওনার কি নাম, সুজন ভাইয়ের কি ভালো নাম কি, বা কি লেখাপড়া করেছে, কি করে, কি বিষয় আশয়। তো আমি বললাম যে আপনি ফোনটা রাখেন, আমি আসলে এগুলো জানি না, আমি ওকে একটু জিজ্ঞেস করে আপনাকে বলছি। তারপরে আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ওর লেখাপড়া কি করেছে বা কি ভালো নাম। এত অল্প জেনে বিয়ের মতো একটা সিদ্ধান্ত, কিছুই জানি না। ওই যে আমার মাথায় ওইটাই সেট হয়েছিল যে আমি কিছুই জানতে চাই না, কিছুই জানার আমার আসলে ইচ্ছে হয় নাই একদমই। কারণ এখন মনে হয় এটা আসলে খুবই অনেক বড় একটা ব্লাস্ট, কারণ সব সময় যে এটা ওয়ার্কআউট করবে এমনও হতে পারতো যে ওর আগে হয়তো বিয়ে আছে, এরকমও হতে পারতো, আমরা তো জানি না। বা ও লেখাপড়া নাও করে থাকতে পারতো, বা ওর ফ্যামিলি যাচ্ছে তাইও হতে পারতো। লাকিলি আমি বলবো যে ও মাস্টার্স করা একটা ছেলে, ওর আগে কোনো বিয়ে শাদী ছিল না, বা আমার শ্বশুর যথেষ্ট ভালো মানুষ, বা ওদের ফ্যামিলি সবাই অনেক একদম ঠিকঠাক, আমার জন্য একদম
ঠিকঠাক আমি বলবো, কারণ হচ্ছে একদম কালচারাল একটা ফ্যামিলি। আমার শ্বশুর থিয়েটার করতেন, এগুলো কিছুই আমি জানতাম না, শুধু ও থিয়েটার করে এটুকুই আমি জানতাম। এবং আমরা যদি এখনকার সময়ের কথা চিন্তা করি, সেটাও কিন্তু আপনার পরিবারটা একেবারেই শিল্পের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। আপনি অভিনয় করছেন, শাহেদ ভাই তিনিও এই থিয়েটারের সঙ্গে রয়েছেন, অভিনয় করছেন। আপনার ছেলেও সঙ্গীতের সাথে একেবারে নিজেকে মিলিয়ে নিয়েছেন, মেয়ের মধ্যেও একটা সঙ্গীত প্রেম আছে আমরা শুনেছি। এই যে একটা শৈল্পিক জীবন, শৈল্পিক পরিবার, এবং এত বছর ধরে দুজন মিলে একসাথে পথ চলা, এত সুন্দরভাবে একসাথে থাকা, এর পেছনে আসলে রহস্যটা কি? আসলে খুব সুন্দরভাবে আছি কিনা জানি না, তবে আমরা আছি। ঝামেলা তো সব জায়গায় থাকে, বা আপস অ্যান্ড ডাউন, ওই যে গ্রাফ, অবশ্যই। এটাও একটা গ্রাফের মতোই। একসাথে ঠিকঠাক মতো থাকার রহস্য কি আমি জানি না। বা আমার কাছে মনে হয় অনেক দুজনকেই কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। আর হচ্ছে আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে যেভাবে আমি হুট করে বিয়ে করেছি, সেরকম আমি মনের মধ্যে একটা ডিটারমিনেশন আমার সবসময়ই ছিল। কারণ সবসময় পত্রিকা বা বিভিন্ন জায়গায় আর্টিস্টদেরকে নিয়ে অনেক বাজেভাবে লেখা হয় যে আর্টিস্টরা সংসার করতে পারে না, আর্টিস্টরা এই আজকে বিয়ে করছে কালকেই ছেড়ে দিবে বা 2 দিন পর ছেড়ে দিবে, এরকম একটা ব্যাপার সবাই লিখে। এটা আমাকে খুব স্ট্রাইক করেছিল, এবং তখন আমার মধ্যে এক ধরনের ডিটারমিনেশন ছিল যে যাই হোক ধরে রাখতে আমি হবে। ছাড়বো না, আমি ছাড়তে চাই না, আমি ফ্যামিলি মেক করতে চাই। যে কারণে বিয়ের 1.5 বছর পরে আমার ছেলে হয়েছে। তারপর আমার মনে হয়েছে যে আমার 2টা বাচ্চা লাগবে, আমার আরেকটা হ্যাঁ, এবং baby। আপনি চ্যানেল আইতে একটি অনুষ্ঠানে বলেছিলেন 8-10 বছর পর আমি 5 কেজি ওয়েট চাই এবং আমার আরেকটা ছেলে চাই। হ্যাঁ, হ্যাঁ, এবং মানে ইউ আর সাকসেসফুল ফ্রম এভরি পার্সপেক্টিভ, হ্যাঁ, আমরা একটা বলতে ছেলে, পারি। একটা মানে মেয়ে হবে পারিবারিক, এরকম সাংসারিক এবং নিজের ক্যারিয়ার সবকিছুকে দারুণভাবে ব্যালেন্স করছেন। এবং নিশ্চয়ই নিজের জীবন নিয়ে কিংবা নিজের পেশাগত জীবন নিয়ে যদি বলি একেবারে স্পেসিফিকভাবে, কিছু প্রত্যাশার জায়গাও রয়েছে। দীপা খন্দকার আজ থেকে আর 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চায়, বা প্রত্যাশা কি কি থাকে? আসলে আমি যেখানে দেখতে চাই সেখানে দেখতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে উপরওয়ালার তো একটা প্ল্যানিং থাকে সবসময়ই সবাইকে নিয়ে। তো আমি আশা করব এবং চাইবো যে আমি যেন সুস্থ থাকি। 5 বছর না, আরো ইনশাল্লাহ আরো 20 বছর যেন আমি সুস্থ থেকে সুস্থ যতদিন থাকবো আমি যেন কাজটা করতে পারি, এবং যতটুকু হোক, কম হোক বেশি হোক, আমি যেন কাজের মধ্যে থাকতে পারি। আর আস্তে আস্তে তো আমাদের আসলে বাচ্চাদের প্রতি আমাদের ডিউটিটা শেষ হয়ে যাবে। আমি সেদিন একজনকে বলছিলাম যে আর অলমোস্ট 10 বছর ম্যাক্সিমাম, তারপরে তো আমার বাচ্চাদের ডিউটি আমার জন্য শেষ হয়ে যাবে। কারণ আমার মেয়ের এখন 11 বছর, তো ও যখন ইউনিভার্সিটিতে যাবে তখন তো আমার আসলে আর তেমন কিছু ওদের জন্য করার খুব বেশি কিছু থাকবে না। তখন কিন্তু আমার মনে হয় যে প্রপার কাজ করার টাইম হবে, যে আমি আমার মতো করে কাজ করতে চাই, আমি আমার মতো করে আমি আমার লাইফ এনজয় করতে চাই, বেড়াতে চাই। তো সেই সময়টা পর্যন্ত যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে। আমরাও আশা করছি আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে অনেক আনন্দে থাকবেন, এবং একই সাথে দারুণ সব কাজ আমাদের দর্শকদেরকে উপহার দিবেন। আমাদের দিক থেকে এটাই প্রত্যাশা থাকবে আপনার জন্য। অনেক ধন্যবাদ আজকে তারকা কথনের সেটে আসার জন্য, ভীষণ ভালো লাগলো গল্প করে। আশা করছি আবারও এরকম আড্ডা হবে আপনার সাথে। প্রিয় দর্শক, এটা আমাদেরই গল্প, আপনারা চ্যানেল আয়ের পর্দায় দেখতে পারবেন প্রতিদিন। আমাদের চ্যানেল আয়ের বিভিন্ন ধরনের আয়োজনের সঙ্গে সবসময় আপনারা থেকেছেন, এবং এটা আমাদেরই গল্প আসলে আমাদের সকলের পরিবারের একটি গল্প হয়ে উঠছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।